Hello, good evening, everyone. Hope you all are fine. It's me, Tasneem. Welcome back to our class. And this is class for HSC, that means 9 and 10. And today we will read from English second paper, Onkon on your video. So without delay, we can start the class and we will learn new lessons. That means this all about the grammar section. Okay. So প্রথমে আমরা একটু easy দিয়ে শুরু করি. First we can start with easy things. এটা তোমাদের পাংচুয়েশনও আসে। আচ্ছা, অ্যাপোস্ট্রফি, ডু ইউ নো অ্যাবাউট অ্যাপোস্ট্রফি? সবাইকে অ্যাপোস্ট্রফি নিয়ে জানি? আচ্ছা, তাহলে Yes, অ্যাপোস্ট্রফি yes. নিয়ে আমরা কে কি জানি আমাকে একটু এক্সপ্লেইন করো। ঠিক আছে, আগে আমি নিজে মানে এখান থেকে বোঝার আগে নিজে কতটুকু জানি সেটা একটু বলি। ঈশান কিছু বলি অ্যাবাউট অ্যাপোস্ট্রফি। নিউ, হ্যাঁ, লং টাইম নো সি। আচ্ছা, মিস অ্যাপোস্ট্রোফি সাধারণত আহ, কারোর কিছু যেমন এই যে মাদার্স পেন বা এটা তো এই যে মাই মাদার্স নেম ইজ, এখানে অ্যাপোস্ট্রোফি বসে। মায়ের নাম, ইয়েস, মাদার্স হ্যাঁ, নেম। দেন বা ঈশানস ড্রেস, ঈশানের হ্যাঁ জামা। ঈশান। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা কি পজিশন? নুহাত ভিডিও অন জি করো। ম্যাম। লং টাইম নো জি সে, আই ম্যাম। ওয়ান্ট টু সি ইউর বিউটিফুল ফেস। ঈশান, তারপর আর কিছু? শুধু এতটুকুই জানে, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি নিয়ে তাহলে একটা জানলাম। এটা হচ্ছে পজিশন, মানে কারো কোনো অধিকারে থাকা। আচ্ছা, তাহলে একটা জানলাম যে কারো যদি কোনো অধিকারে কিছু থাকে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দেয়। লাইক ফারহানস হেডফোন, দেন সাদিয়াস ড্রেস, ওকে, অঙ্কনস ইয়েলো টি শার্ট, নুহাস স্পেস, নুহাস স্পেস আমরা যদিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার সাদিয়া বলো, নাও টক অ্যাবাউট দ্য অ্যাপোস্ট্রফি। একটু আলোচনা করলে আমাদের মনে থাকে আর কি। আর কিছু? এটা হচ্ছে বাংলায় যে এর বলি না, এটার পরিবর্তে অ্যাপোস্ট্রোফি এস বসে। আবার কোনো প্লুরাল নাউনের সাথে যদি এর বলতে চাই, যেমন বালিকাদের বা বালকদের, তাহলে আমরা গার্লস লিখে দেন এস এর পরে অ্যাপোস্ট্রোফি দিবে, এস এর আগে না। এন্ড এস এর পরে অ্যাপোস্ট্রোফি দিয়ে এরপর আর এস দেওয়া লাগবে না, অ্যাপোস্ট্রোফি দিলেই হবে। যেমন আমরা যখন লিখি গার্লস স্কুল, তখন আমরা ওখানে GIRL এস দেন That অ্যাপোস্ট্রোফি লিখে means এরপর you are এস talking লিখে। about singular and plural. Am I right? Yes. Singular হলে এস এর আগে অ্যাপোস্ট্রোফি হবে, আর আর প্লুরাল যদি হলে প্লুরাল হয় তাহলে এস এর পরে এস এর অ্যাপোস্ট্রোফি। পরে হবে। গুড, দিস ইজ দ্য অ্যানাদার পয়েন্ট। এন্ড অঙ্কন বলো, আর কিছু জানি? আচ্ছা, তারপর নুহান, হোয়াট অ্যাবাউট ইউ? ইউ নো অ্যাবাউট অ্যাপোস্ট্রফি? ফারহান কিছু জানি? আচ্ছা, যে দুইজনই বলেছো, সাদিয়া যেটা বলেছো এটাও ঠিক আছে, তারপর ঈশান যেটা বলেছো, তাহলে আমরা এখন একটু ফর্মালি দেখি, হ্যাঁ, এবং এটা কি লিখে ফেলবো। অ্যান অ্যাপোস্ট্রফি শোজ পজিশন। পজিশন মানে কারো কোনো অধিকারে থাকলে সেটাও আমরা সেখান থেকে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, যেরকম আলিজ বুক। অ্যান্ড ফর্মস কন্ট্রাকশন, কন্ট্রাকশনও আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ করি বাই রিপ্লেসিং মিসিং লেটার্স লাইক ইটস, দ্যাট মিনস ইট ইজ, এখানে আইটা রিপ্লেস হয়েছে, তার মানে কন্ট্রাকশনও আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ করি। এটা কিন্তু কেউ বলি নাই, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে এই সেন্টেন্স থেকে আমরা কি পেলাম? অ্যাপোস্ট্রফি পজিশনে আমরা ইউজ করি এবং কন্ট্রাকশন ইউজ করি। এবার আমরা একটু ডিটেলসে যাই। শোয়িং পজিশন, শো সামথিং বিলংস টু সামওয়ান, যা উইচ ইজ সেম থিং, যদি কারো কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি বলি। আমিনাস বুক, আমিনার বই, এটা একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে মেকিং কন্ট্রাকশন, কন্ট্রাকশন তৈরি করতেও আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। শর্টেন ওয়ার্ডস বাই অমিটিং লেটার, যেরকম ডোন্ট, ডু নট। এটা কিন্তু আসলে স্পিকিং এর ভাষা, কিন্তু ফর্মাল রাইটিং এ কিন্তু ডোন্ট এভাবে লেখা যায় না। ডু ইউ নো অ্যাবাউট দিস? আমরা কিন্তু ফর্মাল রাইটিং এ এই কন্ট্রাকশন ইউজ করব না, খাতায় লিখবো না কন্ট্রাকশন। মুখের জন্য ঠিক আছে, স্পিকিং এর জন্য, ফর স্পিকিং। তাহলে ডু নট, ডোন্ট, এটা একটা পেলাম। এবার যদি দেখি ইটস ভার্সেস ইটস, ইটস মানে হচ্ছে ইহার, অ্যান্ড ইটস মানে হচ্ছে ইট ইজ, কন্ট্রাকশন। দেখো, এটা হচ্ছে পজিশন ভার্সেস কন্ট্রাকশন। ইটস কোলস, এটা হচ্ছে দিস ওয়ান, ইটস কোলস কন্ট্রাকশন ফর্ম। দ্য ক্যাট লিকড ইটস প, মানে কি ইহার প। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পজিশন। অ্যান্ড দেন ওয়ান ভার্সেস মেনি ওনার্স, যদি
অ্যাপোস্ট্রোফি এস আমরা এভাবে লিখি ফর ওয়ান ওনার, মানে সিঙ্গুলারের ক্ষেত্রে। এস এর পরে অ্যাপোস্ট্রোফি দেই ফর মেনি ওনার্স। খেয়াল করো, বয়েজ বল, তার মানে কি এটা কি একটা ছেলের বল না? সিঙ্গুলার বয়েজ বল। আর যদি বলি বয়েজ রুম, তার মানে কি এই রুমে কি একজন থাকে নাকি মোর দেন ওয়ান? মোর দেন। ওয়ান। ঠিক আছে, তার মানে এটা প্লুরাল। তাহলে প্লুরাল যখন হবে, যে বয়েজ স্কুল থাকে না, দেখবে এখন বয়েজ স্কুল, গার্লস স্কুল, দেখবা যে গার্লস এর পরে এস দিবা, বয়েজ স্কুলে বয়েজরা যাবা, গার্লস স্কুলে গার্লসে যাবা। ঠিক আছে। আচ্ছা, তারপর নট ফর প্লুরাল, খেয়াল করো, নট ফর প্লুরাল যেরকম নেভার ইউজ অ্যাপোস্ট্রোফিস টু মেক প্লুরালস। আমরা কি বলতে পারি অ্যাপেলস অ্যাপোস্ট্রোফি দেই? নো। অরেঞ্জেস অ্যাপোস্ট্রোফি দেই? নো। অ্যাপেলস অ্যাপেলস, মানে এটা বললো যে নট ফর প্লুরালস এর জন্য আমরা অ্যাপোস্ট্রোফি ইউজ করি না। আচ্ছা, আর কি বলেছে এই জায়গাটায়? টাইপ অফ অ্যাপোস্ট্রোফি, যেরকম সিঙ্গুলার পজিশনের কথা, ওই কথাটা আগেই বললাম এই জায়গাটায়। এখানে যেটা, যেরকম আলিস বুক, ডগস বোন। আর যদি প্লুরাল পজিশন হয়, তাহলে এড অ্যাপোস্ট্রোফি আফটার দ্য প্লুরাল নাউন। প্লুরাল নাউন হচ্ছে গার্লস, এটার পরে এস অ্যাপোস্ট্রোফি। টিচার্স, দেন অ্যাপোস্ট্রোফি প্লুরালের জন্য। ইরেগুলার প্লুরাল কিছু আছে, খেয়াল করো, যেরকম চিলড্রেন, চিলড্রেন কি নিজে প্লুরাল না? তাহলে এটার সাথে এসটা তখন দিব আবার ওই সিঙ্গুলারের নিয়মে, অ্যাপোস্ট্রোফি দিয়ে এস দিব। চিলড্রেন্স বুকস, মেন্স জ্যাকেটস। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পাংচুয়েশনে থাকে কিন্তু। ওকে। অ্যান্ড আদার থিং ইজ কন্ট্রাকশন। ডোন্ট, ডু নট, দেন হচ্ছে ইটস, দ্যাট মিনস ইট ইজ, দ্যাট মিনস আই এম। ঠিক আছে, এখন যে যেভাবে বুঝে আমরা একটু লিখে ফেলি কুইকলি। নুহাত ভিডিও অন করব, দেন অঙ্কন ভিডিও অন করব, পরীক্ষা নিচ্ছি না, ডোন্ট ফিয়ার, ভয় পেও না, ভিডিও অন করো। আর আজকে পরীক্ষার জন্য অনেকে আসেও না। আবার যেন ফোন দিয়ে গার্ডিয়ানরা না বলে যে পরীক্ষা তো নেয় না, কি করব। নুহাত, আর ইউ ওকে নাও? ঈশান কি সবটাই ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ইজ ইট নিডেড? ঈশান, ইজ ইট নিডেড, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়েস ম্যাম। হ্যাঁ, অবশ্যই, কারণ তোমাদের ওই যে পাংচুয়েশন থাকবে না। ইয়েস ম্যাম। 10 মার্কসের নাকি 5 মার্কসের থাকে? হ্যাঁ, পাংচুয়েশনে এটা থাকবে।
If it is done, then you say done. Nuhat, are you writing? মিস আসসালামু আলাইকুম। Walaikum assalam. Aisha, we are reading about the apostrophe. I think you know, and the rules is here. If you read this thing, then you can understand where we use apostrophe. Understand? সিঙ্গুলার পজিশনের ক্ষেত্রে আলিজ বুক, ডগস হোম, এটা হচ্ছে সিঙ্গুলার কারো কোনো কিছু থাকে। প্লুরালের ক্ষেত্রে প্লুরাল ওয়ার্ডটা আগে বসাবো, তারপর অ্যাপোস্ট্রফি দিব। গার্লস টয়েস, টিচার্স, দেন অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে দিস ওয়ান, এই যেটা। আরিশা, বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে ইরেগুলার কিছু ইয়েস প্রোনাউন মিস। আছে, যেরকম মেন, চিলড্রেন, এগুলো তো প্লুরাল, তো এগুলোর জন্য অ্যাপোস্ট্রফি হচ্ছে এস এর আগে দিতে হবে। চিলড্রেন্স বুকস, মেন্স জ্যাকেটস। আর আরেকটা অ্যাপোস্ট্রফি ইউজ হয় যেটা কন্ট্রাকশনে, যেরকম শর্ট অমিটিং এর ক্ষেত্রে, যেরকম ডু নট, এটাকে কন্ট্রাকশন আমরা লিখছি ডোন্ট। নটের ওটাকে অমিট করে আমরা এই কন্ট্রাকশন লিখেছি। ইটস, দ্যাট মিনস ইট ইজ। আই অ্যাম, আম, এটা কন্ট্রাকশন করে অ্যাপোস্ট্রফি দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে আমরা জাস্ট একটু কুইক এক্সাম্পল গুলো লিখে ফেলে, তাহলে বুঝবো যে কোথায় হচ্ছে। 2 মিনিট শেয়ার করবে, পরে আমি অন্য স্লাইডে যাব। মিস ডান। ওকে, আমরা একটু রিভিশন দিব সাদিয়া, বিকজ আই হ্যাভ টু ওয়েট ফর আরিশা ফর 2 মিনিটস। ওকে, বাকিদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও কুইকলি। ইয়েস ম্যাম, ডান। ফার্স্ট ফার্স্ট লিখবো ফারহান, অঙ্কন, নুহাত।
সাদিয়ার কাজ হবে পাশে পদ্মা ব্রিজটা খুলে রাখবো, যখন দেখবো যে লেখা শেষ পদ্মা ব্রিজটা নিয়ে পড়বো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সময় নষ্ট না করে, মানে আমরা তো এভাবে নিজের থেকেই বুঝবো যে কিভাবে সময় নষ্ট না বসে, মানে পড়া শেষ লেখা শেষ আমরা যেন আগের পড়াটা দেখি বা যে কোনো কিছু একটা করব, সময় নষ্ট করবো না। যেমন গত ক্লাসে পদ্মা ব্রিজ ছিল, ওটাকে পড়ো, এখন বসে বসে 5 বার পড়ো, হয়ে যাচ্ছে। ঈশান, বুঝতে পেরেছি হোয়াট আই সেইড? ইয়েস ম্যাম। আচ্ছা। হুম, যে পদ্মা ব্রিজের কথা বললাম আর অঙ্কন নাই। আচ্ছা, আরিশার লেখা শেষ মেবি, তাই না? Presentation, about the beach. হ্যাঁ, পদ্মা ব্রিজ ছিল, একটা প্রেজেন্টেশন ছিল গত ক্লাসে, তুমি ছিলে নাকি? বলেছিলাম যে এক্সাম হবে শীটের Miss, মধ্যে। I was there. হ্যাঁ, তাহলে মানে ওই শীটের মধ্যে একটা প্যারাগ্রাফ ছিল। আচ্ছা, এখন খুব মনোযোগ দিব, যেটা গত ক্লাসে করিয়েছিলাম সিম্পল থেকে কমপ্লেক্স। হ্যাঁ, এখন আমরা একটু ওভারঅল কিছু ইম্পর্টেন্ট যেগুলো বারবারই আসে সেগুলোর থেকে আমরা দিচ্ছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটা একসাথে দিচ্ছি এখন। স্ট্রাকচার অনুযায়ী আমরা তো জানি সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, এটা স্ট্রাকচার অনুযায়ী ভাগ করেছে। আবার এটা যদি সরাসরি বলি, সিম্পল সেন্টেন্স কোনটা, যে সেন্টেন্স একটি মাত্র সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা আমরা জানি। এগুলো পড়ার অত বেশি দরকার নাই। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য থাকবে, সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো কি থাকবে? টু টু থাকবে সেন্টেন্সের মধ্যে, পার্টিসিপল থাকবে, বাই প্লাস জিরান থাকবে, উইদাউট প্লাস জিরান, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং ইন স্পাইট অফ, ডিসপাইট, because of, due to, owing to, at the age of, at or in, at the time of, যোগে মানে সময় উল্লেখ থাকবে এরকম। তাহলে শুধু আমরা সিম্পল সেন্টেন্স লিখে এটা একটু লিখবো যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। ঠিক আছে? আরিশা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা সিম্পল সেন্টেন্সটা লিখে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা আমরা একটু লিখবো যে কি কি থাকবে সিম্পল সেন্টেন্স। এবং সবার কাছে স্কেল রাখবে, স্কেল রাখবে, পেন্সিল রাখবে, তারপর আমি বক্স করতে বলবো। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বক্স করে, যাতে ইজি ভাবে আমরা একটু বুঝতে পারি। অঙ্কন, কোথায় ছিল বলো তো? মিস, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। বুঝতে পেরেছি। এখন তো আমরা এখানে চলে আসছি, তোমাকে ওটা শেষ, অ্যাপোস্ট্রোফি ডান। ইয়েস মিস। আচ্ছা, তাহলে এখন এটাতে চলে আসি। হ্যাঁ, আমরা এটা করতেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সেন্টেন্সকে 3টা ভাগে ভাগ করে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং সিম্পল সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা তো জানি সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য এগুলো দেখলে আমরা বুঝবো দিজ আর দা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? এখন তুমি লিখো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য, এগুলো একটু লিখো 1 আর 2-এর। দ্রুত লিখবো, হ্যাঁ, একটু হাত চালু করবো। টু টু, পার্টিসিপল, বাই জিরান, উইদাউট জিরান, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং ইন স্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এট দ্য এজ অফ, এট, ইন, এট দ্য টাইম অফ, যে কোনো সময়ের উল্লেখ থাকবে। ডান। ডান হলে ঈশান আবার পড়ো, একটু রিভিশন দাও।
আচ্ছা, লিখেছি। তারপর আমরা যদি দেখি কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কারো যদি ভুলে যায় চাইলে লিখতে পারি ডেফিনেশনটা। এবং নোটটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের সাথে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে, যেরকম দো, although, till, until, before, which, what, when, who, whom, after, unless, since, if, as, because, that। এই নোটটা অবশ্যই লিখবো। যেরকম I saw that he was going, তাহলে I saw টা হচ্ছে প্রিন্সিপাল, that he was going সাবঅর্ডিনেট, এবং সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা that দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এটা এই কথাটাই যেটা আমি বললাম এটা এখানে ব্যাখ্যা করেছে। এবার কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত নিম্নোক্ত সাবঅর্ডিনেট কনজাংশন গুলো উপস্থিতি লক্ষ্য করা যায়, যেরকম হচ্ছে যেটা বললাম, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, while, if, so that, though, although, which, that, when। তাহলে আমরা যে কোনো এটা অথবা এটা যেখানে লিখতে পারি। হ্যাঁ, I know when they will come, I know এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, then when subordinate conjunction, and when they will come subordinate clause। ঠিক আছে। আর কমপ্লেক্স সেন্টেন্স মনে রাখতে হবে যে একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মাস্ট। অনেক সময় সাবঅর্ডিনেটিং কনজাংশনটা উজ্জ্ব থাকে। তাহলে এই জায়গাটায় আমরা লিখতে পারি কমপ্লেক্সের বৈশিষ্ট্য, এটা লিখি আমরা। কমপ্লেক্স সেন্টেন্স লিখে এইটার এইটুকু একটা লিখি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আই উইল চেক দ্য নোটস, আমি কিন্তু সবার নোট চেক করবো আসলেই করতেছি কিনা, সুন্দর করে করছি কিনা।
মিস ডান। ঈশান, অঙ্কন, আরিশা, what about you? It's done. আচ্ছা, আরিশা শেষ হয়নি, আরিশা একটু ফাস্ট লিখবো। লেখা শেষ হলে আমরা আবার প্রথম থেকে একটু পড়বো, রিভিশন দিব। এবং বারবারই বলছি, এগুলো রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, খুব বেশি এক্সারসাইজ করতে হবে, দেন ইউ ক্যান অ্যাবল টু। ডান মিস। ওকে, আচ্ছা, দেন আমরা যদি দেখি কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক, যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং ক্লজ গুলো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো দ্বারা যুক্ত থাকে, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা ফ্যান বয়েজ, এরকম কি পেয়েছি কখনো? ফ্যান বয়েজ হিসেবে আমরা আহ মনে রাখতে পারি, যেরকম F for, A for ant, N for nor, B for but, O for or, Y for yet, and S for so. এটা হচ্ছে ফ্যান ভয়েস, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা একটু মনে থাকবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা ফারহান খুব মজা পাইছে, am I right? আচ্ছা, বিকজ হি ইজ লাফিং। আচ্ছা, আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং, পেয়েছি তাহলে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা অন্তত এতটুকু লিখি, তাইলেই হয়ে যাবে। আর একটা হচ্ছে এক্সাম্পল লিখে ফেললাম, আর বাকি এটা হচ্ছে এক্সপ্লেনেশন। সো এখানে ওয়াজ, দুটো ভার্ব। অঙ্কন আমরা বুঝতে পারছি। ইয়েস মিস। আবার একটু কষ্ট করে গ্রুপ থেকে ফাইলগুলো ওপেন করে একটু দেখো, লিখো, তাহলে আরো ভালো পারবে, শুধু ক্লাস করলেই হবে না। মিস নিচের গুলো কি লেখা লাগবে? আচ্ছা, কোনগুলো? না, নিচের ওই যে এগুলো এক্সপ্লেনেশন নো নেই, দরকার নাই। ঠিক আছে, এটা তো আমরা বুঝতে পারছি, শুধু এতটুকু লিখেছি সবাই। ইয়েস মিস। নাও ইউ এক্সপ্লেন অ্যাবাউট পেন বয়েজ, ক্লোজ ইউর আইস। এফ হচ্ছে ফর, এ, অ্যান্ড, নর,
বি বাট, ও অর, ওয়াই ইট এস ও। থ্যাংক ইউ, গুড। সো ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার হচ্ছে আমাদের একটু রুলার লাগবে, মানে স্কেল লাগবে। সবাই একটা স্কেল নিয়ে সুন্দর করে নোট আকারে আঁকবো, হ্যাঁ? সিম্পল মিস মিস ওয়ান। একটা মিনিট, একটু আগের ইয়েটা একটু। 1 মিনিট মানে কি বুঝো? 60 সেকেন্ড, 60 সেকেন্ড, ও মাই গড, তাড়াতাড়ি করো। আমরা কিন্তু এই রচনা লিখবো না, এটা লিখবো না, ফারহান। সবাই স্কেল দিয়ে আঁকি, 3টা কলাম আঁকবো। ওয়ান ফর সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। অনেক সময় দেখা যায় আলাদা করতে করতে অনেক সময় বোঝা যায় না, আমরা যদি পাশাপাশি থাকে দেন ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ফারহানের 60 সেকেন্ড ডান। ফারহান। মিস ডান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা হচ্ছে প্রথম রুল দেখি আমরা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এন্ড ভাইস ভার্সা। মানে দেখা যায় সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। আবার যদি এইভাবে আমরা জানি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে আসে, সিম্পল সেটাই, হ্যাঁ? তো প্রথম যদি আমরা দেখি, সিম্পল সেন্টেন্সে টু টু থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে টু টুর পরিবর্তে সো দ্যাট হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দ্বারা দুইটি সেন্টেন্স যুক্ত থাকবে। তাহলে টু টু থাকলে কমপ্লেক্সে কি হবে? সো দ্যাট। আর কম্পাউন্ডে কি হবে? এন্ড হবে। ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে ভালো হয় যদি আমরা স্ট্রাকচারটা ওইভাবে লিখতে পারি, কিন্তু এখন তো অনেক সময় লাগবে, আমি এটা চাচ্ছি না। চাইলে তোমরা একটু ব্ল্যাঙ্ক রাখো এই জায়গাটা, এটা বাসায় বুঝে বুঝে লিখবা একটু। ঠিক আছে? শুধু এক্সাম্পল গুলো লিখবো আমরা। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু ফাঁকা রেখে তারপর এক্সাম্পল লিখবো, তাহলে বাসায় আমরা এটা করে ফেলবো। যেরকম ইট ইজ। মিশ্র বিষয় বেশিরভাবে শর্ট করে লিখলে হবে না, যেমন সিম্পলে টু ডট ডট টু, কমপ্লেক্সে সো দ্যাট, অ্যান্ড কম্পাউন্ডে শুধু হ্যাঁ, অ্যান্ড। হ্যাঁ, হ্যাঁ, মনে রাখার জন্য শর্ট করে। হ্যাঁ, মনে করার জন্য সেটাই আর কি। হ্যাঁ, এটা তো লিখবো, যে মনে রাখার জন্য এটা লিখবো, সো দ্যাট এন্ড। আচ্ছা, তাহলে দেখো, ইট ইজ টু লেট টু স্টার্ট আ নিউ লেসন। আমরা যদি কমপ্লেক্স এর স্ট্রাকচার দেখি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো থাকবে। ইট ইজ সো অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে এই যে লেট, ইট ইজ সো লেট দ্যাট উই ক্যান নট স্টার্ট এ নিউ লেসন। তাহলে এখানে আমরা দুইটা ক্লজ পাচ্ছি না, মেইন ক্লজ এন্ড সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স পেয়ে গেলাম। আর কম্পাউন্ড হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। ইট ইজ ভেরি লেট, এটা একটা ক্লজ, এন্ড উই ক্যান নট স্টার্ট এ নিউ লেসন, আর এন্ড দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে এটা লিখে ফেলি। মিস এক্সাম্পলের সাথে টু টু, তো সো দ্যাট এন্ড এগুলি লিখতে হবে। এক্সাম্পলটা তো আমরা লিখবোই, যেভাবে আছে এক্সাম্পলটা তো লিখবোই মাস্ট। আমি বলেছি এইটা এখন আমরা লিখবো না আর কি, বাসায় লিখলে বেটার হয়, তাহলে তো পুরো ক্লাসটাই আমি শেখাইতে পারবো না। গ্রুপে তো দিয়ে দিচ্ছি, শুধু এক্সাম্পলটা এখন একটু লিখো বোঝার জন্য। ডান।
মিস ডান। ওকে, সবার ডান। দেন নেক্সট ওয়ান। এখন আমরা রুলস পড়তেছি। বিকজ অফ দ্বারা সিম্পল সেন্টেন্স যদি থাকে, বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই টাইপের একটা সেন্টেন্স থাকতে পারে, অথবা বিকজ অফ এর পরে নাউন থাকতে পারে, আর বিকজ অফ এর পরে হ্যাভিং থাকতে পারে। তাহলে এক্সপ্লেনেশন, এই তিন ভাবে বিকজ অফ এর পরে সেন্টেন্সের গঠন হতে পারে। সেক্ষেত্রে সিন্স, অ্যাজ অথবা বিকজ ব্যবহার করে কমপ্লেক্স করব, এবং অ্যান্ড, অর অ্যান্ড সো ব্যবহার করে দুটি স্বাধীন বাক্যকে সংযুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স করব। তাহলে এই জায়গাটায় আমরা উপরে লিখতে পারি বিকজ অফ থাকলে, বা এই তিন রুল থাকলে আমরা সিন্স, অ্যাজ, বিকজ করব কমপ্লেক্সে, আর কম্পাউন্ডে হচ্ছে অ্যান্ড অথবা অ্যান্ড সো দেব। ঠিক আছে? 2 নম্বর রুলসে আমরা এটা লিখতে পারি, সিম্পল এটা থাকলে কমপ্লেক্সের উপর এটা রাখবো, তারপরে কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে এর পরবর্তীতে ভার্ব প্লাস আইএনজি ফর্ম ব্যবহৃত হয়, কারণ আমরা এটা জানি টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আমরা সাধারণত ভার্বের পরে আইএনজি ফর্ম ইউজ করি, তাই না? যে বিকজ অফ গোয়িং। আচ্ছা, সো প্রথমটা যদি দেখি, বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি বিকেম সাকসেসফুল, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের সিন্স, অ্যাজ বা বিকজ হবে। তাহলে আমরা বলতে পারি অ্যাজ হি ওয়ার্কড হার্ড হি বিকেম সাকসেসফুল, হলো না? আর কম্পাউন্ড কি? হি ওয়ার্কড হার্ড অ্যান্ড বিকেম সাকসেসফুল, এই যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অ্যান্ড ভার্ব এক্সটেনশন। স্ট্রাকচার 2 নম্বর দেখি, বিকজ অফ প্লাস নাউন বা নাউন ফ্রেজ। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট গো টু স্কুল, তাহলে আমরা বলতে পারি হিজ আছে, সিন্স হি ওয়াজ ইল, ওয়াজ কেন হলো বলতো? বিকজ এখানে সেন্টেন্সটা কুড নট, বিকজ সিন্স হি ওয়াজ ইল, কমা, হি কুড নট গো টু স্কুল, and compound is he was ill and so he could not go to school. আমরা শুধু অ্যান্ডও দিতে পারি অথবা অ্যান্ড সো দিতে পারি। অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে বিকজ অফ হ্যাভিং। বিকজ অফ হ্যাভিং লটস অফ মানি হি ইজ নোন অ্যাজ রিচ, তাহলে আমরা বলতে পারি অ্যাজ হি হ্যাজ লট অফ মানি হি ইজ নোন অ্যাজ রিচ। কম্পাউন্ড, হি হ্যাজ লটস অফ মানি অ্যান্ড হি ইজ নোন অ্যাজ রিচ। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও আমরা শুধু এক্সাম্পল গুলো লিখবো, একটা, দুইটা, তিনটা। সাদিয়া লিখো, আর ইউ রাইটিং?
মিস ডান। আচ্ছা, সময় দিব না, যাদের লেখা হয়নি আমরা মানে স্পেস দিয়ে পরেরটাতে যাব। 3 নম্বরটা দেখো, ভার্ব প্লাস আইএনজি থাকবে, সাবজেক্ট একই হতে পারে, আবার ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট একাধিক হতে পারে। 1 নম্বর যদি দেখি, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা, যেরকম কামিং হোম হি বিগেন টু স্টাডি, তাহলে আমরা বলতে পারি সিন্স অ্যাজ এবং হোয়েন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স শুরু করব। তাহলে কামিং হোম হি বিগেন টু স্টাডি, when he came home he began to study, and compound হচ্ছে he came home and began to study. Structure 2, subject plus being extension, the weather being cold we did not go out, এখানে কি সাবজেক্ট চেঞ্জ না, the weather এখানে একটা সাবজেক্ট, we আর একটা সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু আলাদা। the weather being cold মানে cold মানে হচ্ছে ওয়েদারটা খুব ঝড়ো ঝড়ো হওয়াতে we did not go out, আমরা বাইরে যাইনি। তাহলে সিন্স, যেহেতু রিজন আর কি, সিন্স the weather was cold we did not go out, and compound হচ্ছে the weather was cold and we did not go out, simple। আমরা কি এখন লিখবো নাকি বাসায় লিখবো, বাকিটা জাস্ট বুঝিয়ে দিলাম। আরিশা কি বলো, অঙ্কন, ফারহান, ঈশান, কারণ এরকম আট, বাসায় লিখবো। সত্যি তো? মিস এখানে লিখি, বাসায় যা আর লিখতে মন চায় না। দেখছো? আরিশা কি বলো? মিস এখানে লিখি। আচ্ছা লিখো, তাহলে খুব লিখো, কারণ এরপরে একটু মানে রাইট ফর্ম অফ ভার্ব একটু করবো তো এই জন্য। আচ্ছা লিখো লিখো। তাহলে এখানে 3 নম্বরে হচ্ছে জাস্ট এই দুটো এক্সাম্পল, টোটাল 6টা এক্সাম্পল। এই যে অঙ্কন লেখা লেখা চলে গেল, সে বলছে বাসায় লিখবে। মিস ডান। It's done. ডান মিস। আচ্ছা, গুড। দেন আই এম গোইং টু দ্য নেক্সট ওয়ান, 4। 4-এ আছে, আমরা যদি দেখি, in spite of or despite plus verb plus ing, in spite of, despite noun having, ওটার মতোই। হ্যাঁ, তাহলে যদি দেখি, in spite of watching TV I spend my time playing football, in spite এর পরিবর্তে আমরা দো বা অলদো দিতে পারি, দেন সাবজেক্ট, দো I had time to watch TV I spent my time playing football, আমরা চাইলে এটাও দিতে পারতাম, যে in spite of though I watched TV I spent my TV, কিন্তু এখানে আসলে বোঝাচ্ছে যে টিভি, though I had time to watch TV মানে আমার টিভি দেখা
টাইম থাকা সত্ত্বেও আই স্পেন্ড মাই টাইম প্লেইং ফুটবল। সেম ওয়েতে আই হ্যাড টাইম টু ওয়াচ টিভি বাট আই স্পেন্ড মাই টাইম প্লেইং ফুটবল। আচ্ছা, বুঝতে পেরেছি এটা। সাদি, এনি কনফিউশন? মিস সেন্টেন্সটা শুনতে কেমন জানি লাগে। আচ্ছা, কিন্তু আসলে সেন্টেন্সটা এরকম হইতো যে দো আই ওয়াচড টিভি আই স্পেন্ড মাই টাইম প্লেইং ফুটবল। এম আই রাইট? যেহেতু স্পেন্ড পাস্ট টেন্স। ওয়াচ টিভি মানে তো আমি টিভি দেখছিলাম না। এটা তো মনে হচ্ছে যে এখানে ইনস্পাইট অফ বলতে পরিবর্তে বোঝাচ্ছে, অর্থাৎ আহ মানে টিভি দেখার পরিবর্তে আমি ফুটবল ফুটবল খেলায় আমার সময় ব্যয় করছি না। এই জন্যই এই তো জন্যই সেক্ষেত্রে এই জন্যই এটা পাস্ট টেন্সে করেছে, দো আই হ্যাড তো টাইম টু ওয়াচ পরিবর্তে টিভি। হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, দো আই হ্যাড টাইম টু ওয়াচ টিভি বাট আই স্পেন্ড মাই টাইম প্লেইং ফুটবল। পরেরটা যদি দেখি, ইনস্পাইট অফ নাউন যদি থাকে, ইনস্পাইট অফ হিজ স্টাডিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। তাহলে দো হি স্টাডিড হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। there is no confusion here. And next, he worked hard, না he studied hard but he did not pass the, এখানে work না দিয়ে আমরা studied দিব। he studied hard but he did not pass the exam। ঠিক আছে, 3 নম্বরটা যদি আমরা দেখি, in spite of having 7 children the old man lives alone। তাহলে though the old man has 7 children he lives alone। the old man has 7 children but he lives alone, মানে তার 7টা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও সে কিন্তু একা থাকে। আরিশা লিখে ফেলবো। তো এখানে আমাদের বোঝার হচ্ছে ইনস্পাইট অফ অর ডিসপাইট থাকলেই আমরা কমপ্লেক্স শুরু করব দো অর অলদো দিয়ে, এন্ড কম্পাউন্ড শুরু করব, কম্পাউন্ড আমরা ফিনিশ করব বাট দিয়ে। আর বেশি নেই, আর 2টা আছে। Done.
মিস ডান। ওকে, আচ্ছা, 4 দেন 5, 5-এ যাচ্ছি, সবাই খেয়াল করো। উইদাউট জিরান্ড অথবা বাই জিরান্ড ব্যবহারে সিম্পল সেন্টেন্স গঠিত হলে যদি বাই জিরান্ড থাকে সেটা হচ্ছে ইতিবাচক, আর উইদাউট জিরান্ড যদি থাকে তাহলে হচ্ছে নেতিবাচক। বাই জিরান্ড থাকলে আমরা ইফ ব্যবহার করব কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ডে এন্ড ব্যবহার করব, তাহলে এটা লিখতে পারি। আর উইদাউট জিরান্ড যদি থাকে সিম্পল সেন্টেন্স কে ইফ অথবা ইফ প্লাস নট বা আনলেস ব্যবহার করে কমপ্লেক্স করব এবং অর ব্যবহার করে কম্পাউন্ড করব। তাহলে এটুকু নিজের ভাষায় একটু লেখো যে বাই জিরান থাকলে কি করব আর উইদাউট জিরান থাকলে কি করব। বুঝতে পেরেছি ঈশান? ইয়েস ম্যাম। বাই জিরান হচ্ছে ইতিবাচক, উইদাউট জিরান হচ্ছে নেতিবাচক। আর বাই জিরান থাকলে আমরা ইফ বসাবো কমপ্লেক্স করতে আর এন্ড করব। আর যখন উইদাউট জিরান থাকবে সেক্ষেত্রে ইফ প্লাস নট অথবা আনলেস হবে কমপ্লেক্সের ক্ষেত্রে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে হবে অর। ইজ দ্য গ্রামার ক্লাস বোরিং? গ্রামার ক্লাসটা কি নো ম্যাম। বোরিং লাগে? নো ম্যাম। আচ্ছা, গুড। তাহলে ঈশান তো বোরিং লাগতেছে, ভিডিও বন্ধ কেন? শুয়ে শুয়ে লিখতেছো? নো ম্যাম। তাহলে তুমি জানো আমি এই চেয়ারে এসে কখন থেকে বসা? সকাল 8:30 থেকে বসা। আচ্ছা, ইলেকট্রিসিটি। আচ্ছা, আমরা তো এক্সাম্পল গুলো পড়ি না। দেখো, বাই টেকিং এক্সারসাইজ ডেইলি ইউ ক্যান বি হেলদি। তাহলে যেহেতু বাই আছে তাহলে আমরা শুধু ইফ ইউ টেক এক্সারসাইজ ডেইলি ইউ ক্যান বি হেলদি। আমরা এটা বলতে পারি টেক এক্সারসাইজ, এই যে ভার্ব প্লাস এক্সটেনশন, টেক এক্সারসাইজ এন্ড বি হেলদি, দিস ইজ দ্য কম্পাউন্ড। উইদাউট যদি থাকে উইদাউট রিডিং কেয়ারফুলি ইউ উইল ফেল। তাহলে আমরা যদি বলি আনলেস ইউ রিড কেয়ারফুলি, যেহেতু আছে আমরা কেয়ারফুলি লিখবো, অ্যাটেনটিভলি লিখবো না।
Unless you read carefully, you will fail. Read attentively or read carefully, যেটা carefully থাকবো carefully লিখবো, এখানে যেহেতু attentively এটা লিখবো না। Read carefully or you will fail. ঠিক আছে, মানে এখানে attentively দিয়ে দিছে, আমরা কেয়ারফুলি লিখবো, যেটা থাকবে সিম্পলে যেটা থাকবে সেটাই লিখবো। এই নিয়মে কি ভালো হয়েছে না? একসাথে কিন্তু অনেক রুলস একসাথে, am I right? Yes, ma'am. মিস এখানে ইউ ক্যান ব্র্যাকেটে কেন দিচ্ছে? কোনটা? এই যে কম্পাউন্ডে, ফার্স্ট সেন্টেন্সে কম্পাউন্ডে। কারণ আমাদের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, যদি টেক এক্সারসাইজ অর বি হেলদি লিখতে পারি, অর টেক এক্সারসাইজ এন্ড ইউ ক্যান বি হেলদি। কারণ এই জায়গাটায় সাবজেক্ট তো একই, তাই না? টেক এক্সারসাইজ কাকে বলতেছে? ইউ টেক এক্সারসাইজ অ্যাকচুয়ালি, তাই না? কারণ আমাকে এখানে দুইটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। কম্পাউন্ড মানেই দুইটা প্রিন্সিপাল ক্লজ। রান মিস। সবার শেষ? ইয়েস মিস। Yes, ma'am. আচ্ছা, গুড। লাস্ট ওয়ান। এটা আমরা দেখতে পাচ্ছি ইন অর্ডার টু। ইন অর্ডার টু, টু অনেকটা বিকজ এর অর্থ বহন করে। ইন অর্ডার টু মানে কি? জন্য। সো ইন অর্ডার টু ব্যবহার করে সিম্পল সেন্টেন্স গঠন করা হলে সো দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করবো। তাহলে ইন অর্ডার টু, কমপ্লেক্সে লিখবো সো দ্যাট, অ্যান্ড কম্পাউন্ডে লিখবো অ্যান্ড। যেরকম I will do my best in order to teach you English. তাহলে I will do my best so that I can teach you English. In order to, so that, আর I will do my best and I can teach you English. এটা একটু লিখে ফেলবো। মিস কোনটা লিখবো, রোল নাকি আচ্ছা, এক্সাম্পল? রুল দেখবো যে সিম্পল, যদি সিম্পলের ঘরে আমরা ইন অর্ডার টু লিখি, দেন ইন অর্ডার টু থাকলে কমপ্লেক্সে আমরা কি করব? সো দ্যাট লিখবো। আর কম্পাউন্ড আমরা এন্ড দিয়ে শুরু করবো, তারপর শুধু এক্সাম্পল লিখলেই হয়ে যাবে, মনে রাখার জন্য আর কি। বক্স করে উপরে উপরে লিখবো।
মিস ডান। মিস ডান। তাহলে আর দেরি করবো না, এবার আমরা এটা একটু পড়ে যাই সবাই। বাংলাও পড়বো, ইংলিশও পড়বো। ক্যান কখন ইউজ করি? সক্ষমতা বোঝাতে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সবাই নিজেরা একটু পড়ো। আরিশা সাউন্ড দিব। আরিশা। ইয়েস মিস। ওকে, সাউন্ড দিয়ে আমরা পড়ি, বাকিরাও পড়তে থাকে, বাংলা ইংলিশ সব। ক্যান সক্ষমতা বোঝাতে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্যান অনুমতি চাইতে ক্যান আই গো উইথ ইউ। ক্যান সম্ভাবনা বোঝাতে স্মোকিং ক্যান কজ ক্যান্সার। কুড অতীতের সক্ষমতা বোঝাতে আই কুড সুইম ইন মাই চাইল্ডহুড। কুড সম্মানের সাথে অনুমতি চাইতে কুড ইউ ওপেন দ্য উইন্ডো। কুড সম্ভাবনা বোঝাতে ইট কুড রেইন টুডে। মে অনুমতি চাইতে মে আই ইউজ ইউর ফোন প্লিজ। মে সম্ভাবনা বোঝাতে ইট মে রেইন টুমরো। মাইট সম্মানের সাথে অনুমতি চাইতে মে আই সাজেস্ট ইউ এ ড্রেস। মে সম্ভাবনা বোঝাতে আই মাইট গো টু ব্রাজিল নেক্সট মান্থ। শুড বাধ্যবাধকতা বোঝাতে আই শুড সি আ ডক্টর, আই হ্যাভ আ টেরিবল হেডেক। শুড উপদেশ বোঝাতে ইউ শুড প্রিপেয়ার ইউর লেসন বিফোর গোয়িং টু স্কুল। মাস্ট বাধ্যবাধকতা বোঝাতে ইউ মাস্ট গো টু দ্য শপিং মল টুডে। মাস্ট কোনো কিছু নিশ্চিত করে বলতে হি মাস্ট বি এক্সস্টেড, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর এ লং টাইম। হ্যাড বেটার উপদেশ বোঝাতে ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। থ্যাংক ইউ মিস। বাসায় আমরা কপিতে লিখে ফেলবো, এখন শুধু এটা করে করে ফেলবো, দুইটা করে ফেলবো, জাস্ট অ্যান্সার লিখবো, এটা করলেই ছুটি। অঙ্কন বলবে সে আমি 1 ঘন্টা আগে বলছি মিস বাসায় লিখি, মিস এখনো লেখাইতেছে খালি। অঙ্কন লিখো লিখো। যতই বলো, যতটুকু করি বাসায় হচ্ছে করা হয় না, তাই না? আর এসে অনেক সময় লেখা হয় না আসলে। অঙ্কন আমরা না পড়লেও পড়ার চেষ্টা করব, ভুল করলেও ভুল করে লিখবো, তাহলে বুঝবো যে কোথায় কি হচ্ছে। ভিডিও অন রাখবো অঙ্কন। লাইফে কষ্ট করতে হয়, একটু কষ্ট না করলে মানুষ কিছুই পায় না। এখন তো আরো কম্পিটিশন।
Is it done, Nadia? Done? ডান মিস। আচ্ছা, সাদিয়া ডান। নাম্বার 1 মানে 34 35 বোথ। আচ্ছা, তাহলে আমরা পুরোটা না পড়ে আমরা একটু চেক করে নিই, ঠিক আছে? 34, what did you write? You just check your answer. Was crossing, began, was trembling, asked, knew, was, said, drawn, had, doesn't come, or you can say won't come. Both are correct. Present or future. And then 35 is can enjoy, or you can say enjoys. Can get or gets, refreshes, takes, avail, walking, keep or to keep, don't do, rake or get. আমরা জানি রেক মানে হচ্ছে যে কাটা, ফসল কাটা, ঠিক ওটা ওভাবেই বসছে, ফসল কাটা হিসেবে না, মানে গেট হিসেবে ইউজড হয়েছে। or you will not be able to rake the benefit, এটা বেনিফিটটা তুমি পাবে না যদি রেগুলার এটা না করো, ঠিক আছে? তো যাদের ভুল হয়েছে একটু ঠিক করে নিবে এবং অবশ্যই মিলিয়ে তারপর এটাকে 2-3 বার করে পড়বো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? সো থ্যাঙ্কস গড উই ডিড এভরিথিং। তো মোটামুটি সব করতে পারছি, অঙ্কনের কথা শুনলে তো সেই কখনই ক্লাস শেষ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গ্রুপে পড়া দিয়েছি, ওটা আবার দেখে নিবো। ওকে, তো ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, বাই।